আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্লোবাল সুপার লিগ শুরু হতে আর মাত্র 3 থেকে 4 দিন সময় বাকি আছে। গ্লোবাল সুপার লিগে প্রথমত রংপুর রাইডার্স স্কোয়াডে কিন্তু সাকিব আল হাসানের থাকার কথা ছিল। পরবর্তীতে কিন্তু রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট এবং তাদের ক্যাপ্টেন নিশ্চিত করে যে সাকিব আল হাসান থাকছে না এবং দেশের বর্তমান পরিস্থিতির কারণে সাকিব আল হাসানকে তারা দলে বেড়ায়নি। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে, তবে সেটা রংপুর রাইডার্সের পক্ষে নয়, তাদের বিপক্ষে খেলবে দুবাই ক্যাপিটালস। তারা তাদের বিদেশি ক্রিকেটারের রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে সংযুক্ত করেছে। তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে মূলত কেশব মহারাজ গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে না পারার কারণে। তবে কেশব মহারাজের বিকল্প হিসেবে সাকিব আল হাসানের সংযুক্তিটা খুবই ভালো হবে। দুবাই ক্যাপিটালসের স্কোয়াডটা রয়েছে, সেটার মধ্যে তারা একটা প্রপার জেনুইন অলরাউন্ডার কিন্তু তারা পাবে। আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম এবং আমি একটি ভিডিও করেছিলাম যে দুবাই ক্যাপিটালস তারা 6 জন লোকাল এবং 9 জন বিদেশি ক্রিকেটার নিয়ে কিন্তু তারা স্কোয়াড সাজিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার তারাই নিয়েছে। কিন্তু এই 5 দলের যে স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে কিন্তু 5 দলের স্কোয়াডে 5 ধরনের কিন্তু আমরা প্যাটার্ন লক্ষ্য করেছি, যার মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার তারা নিয়েছে 9 জন, আর অন্যদিকে সবচেয়ে কম বিদেশি ক্রিকেটার নিয়েছে সেন্ট্রাল স্টেক্স, তারা মাত্র 1 জন বিদেশি নিয়েছিল। এখন কথা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে এই দুবাই ক্যাপিটালসের স্কোয়াডটা কীরকম হলো। দুবাই ক্যাপিটালসের স্কোয়াডের মধ্যে কিন্তু 6 জন লোকাল রয়েছে, যাদের নাম না জানলেও চলবে। 9 জন যে বিদেশি ক্রিকেটার ছিল এর মধ্যে কেশব মহারাজের জায়গাতে সাকিব আল হাসান অ্যাড হয়েছে। পাশাপাশি কায়েস আহমেদকে তারা তাদের দলের 10ম বিদেশি ক্রিকেটার হিসেবে কিন্তু তারা নিয়োগ দিয়েছে। এর আগে পর্যন্ত যে 9 জন ক্রিকেটার ছিল এর মধ্যে থেকে যদি আমরা কেশব মহারাজকে বাদ দিয়ে দিই, বাকি 8 জন ক্রিকেটার হচ্ছে 4 জন ওয়েস্ট ইন্ডিজের, রববেন পাওয়েল, ডমিনিক ড্রেক্স, জর্ডন জনসন, কাদিম এলেন। এছাড়া কিন্তু আফগানের 2 জন প্লেয়ার রয়েছে, গুলবাদিন নাইব, সেদিকুল্লাহ আতাল। এছাড়া শ্রীলঙ্কার নিরুশন ডিকোলা আছে এখানে। এছাড়া কানাডার ক্রিকেটার কালিম সানাউর রহমান কিন্তু এখানে আছে। নবম ক্রিকেটার হিসেবে কেশব মহারাজের বিকল্প হিসেবে সাকিব আল হাসান কিন্তু ইনক্লুড হয়েছে। এছাড়া 10ম ক্রিকেটার হিসেবে এখানে আফগান লেগ স্পিনার কায়েস আহমেদকে সংযুক্ত করা হয়েছে। 24 বছর বয়সী কায়েস আহমেদ কিন্তু তার টি-20 ক্রিকেট এখন পর্যন্ত ক্যারিয়ারে ডোমেস্টিক টি-20 ক্রিকেট 170 টি-20 ম্যাচ খেলে 190টি উইকেট শিকার করেছে 7.46 মিনিটে। ভালো একটা ইনক্লুশন হয়েছে এখানে, একটা লেগ স্পিনার এখানে ঢুকেছে। আর সাকিব আল হাসান তার ক্যারিয়ারে কতটুকু সফল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। 38 বছর বয়সী সাকিব আল হাসান তার টি-20 ক্যারিয়ারে 447টি ম্যাচ খেলেছে। 447 ম্যাচ খেলে 7,438 রান করেছে 124 স্ট্রাইক রেটে, এবং বল হাতেও 493 উইকেট শিকার করেছে মাত্র 6.80 মিনিটে। এই যে গ্লোবাল সুপার লিগে 4টি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রথম রাউন্ডে, যদি তার দল কোয়ালিফাই করে তাহলে 5টি ম্যাচ খেলার সুযোগ পাবে, কমপক্ষে 4টি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখানে কিন্তু তার টি-20 ডোমেস্টিক অথবা ফ্র্যাঞ্চাইজ ক্যারিয়ার সব মিলে ইন্টারন্যাশনাল মিলিয়ে তার 500 উইকেট রেকর্ড ছোঁয়ার কিন্তু সুযোগ রয়েছে। যেহেতু 493 উইকেট শিকার করেছে, 4 ম্যাচে 7টা উইকেট শিকার করা খুব বেশি কঠিন সাধ্য ব্যাপার বলে মনে হচ্ছে না। আশা করব সাকিব আল হাসান তার এই মাইল ফলকটা এখানেই স্পর্শ করুক। এছাড়াও যদি সাকিবের দুবাই ক্যাপিটালসের যদি আমরা ফিকচারটা বলি, এর মধ্যে আগামী 10 জুলাই বাংলাদেশ সময় রাত 8টায় কিন্তু সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে কিন্তু গ্লোবাল সুপার লিগের উদ্বোধনীয় ম্যাচ খেলবে দুবাই ক্যাপিটালস, এবং এটা গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচ। তারপর আগামী 11 জুলাই রাত 8টার সময় তারা দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাবে হোবার্ট হারিকেন্সকে, বিগ ব্যাশের দল। তারপর আগামী 14 জুলাই ভোর 5টায় তারা খেলবে হোস্ট দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে, এবং আগামী 16 জুলাই বাংলাদেশ সময় রাত 8টার সময় তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। সাকিব আল হাসান রংপুর রাইডার্সের সম্পর্কটা কিন্তু বিপিএলে কিন্তু 2016তে সাকিব আল হাসান রংপুরে খেলেছিল। তারপর সবশেষ 2024 আসরে সবশেষ বিপিএল যখন সাকিব আল হাসান বাংলাদেশে খেলেছে সেবার কিন্তু রংপুর রাইডার্সে খেলেছিল। পরবর্তী গত আসরে সাকিব আল হাসানের খেলা হয়নি। রংপুরের হয়ে যে সবশেষ খেলেছিল সে 2024 আসর, সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল। 13 ম্যাচ খেলে 255 রান করেছিল 158 স্ট্রাইক রেটে, বল হাতে 17 উইকেট শিকার করেছিল 6.31 মিনিটে। সেই আসরে সে তার চোখের সমস্যা কিন্তু দারুণভাবে ভুগাচ্ছিল, তারপরে কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল ওই আসরে, 2024 আসরের কথা বলছি। তারপর সবশেষ আসরে চিটং কিংসের হয়ে খেলার কথা থাকলে কিন্তু দেশের পরিস্থিতির কারণে কিন্তু আসতে পারেনি। এমনকি গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স তাকে তাদের দলে নেওয়ার ইচ্ছা পোষণ করলে কিন্তু এই বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু তারা শেষ পর্যন্ত নেয়নি। যদিও সাকিব আল হাসানের বাধা আর থাকেনি, সে দুবাই ক্যাপিটালস হয়ে মাঠে নামবে। এমনকি আমরা তো আশা করতে পারি সাকিব আল হাসান সবগুলো ম্যাচে দুবাই ক্যাপিটালস তাকে একাদশে খেলাবে। যদিও রিসেন্টলি কিন্তু সাকিব আল হাসান যে পিএসএল লাহোর কালান্দার্স হয়ে খেলেছে সেখানে ভালো করতে পারেনি, 3 ম্যাচ খেলে রানের খাতা খুলতে পারেনি এবং বল হাতে মাত্র 1 উইকেট শিকার করেছে। আর সাকিব আল হাসান ছাড়াও এবং কায়েস আহমেদ ছাড়াও কিন্তু এখানে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের স্কোয়াডে কিন্তু নামিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিজাকে দলে নেওয়ার কিন্তু একটা আপডেট এসেছে। 40 বছর বয়সী ডেভিড ভিজা তার টি-20 ক্যারিয়ারে 397টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে তার রান সংখ্যা হচ্ছে 4,464 রান, 144 স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে, বল হাতে 324 উইকেট শিকার করেছে।
8.21 ইকোনমিনেটে। এই হচ্ছে 3জন প্লেয়ারের ইনক্লুশন গ্লোবাল সুপার লিগে নতুন করে। এছাড়াও কিন্তু আরও 1-2টা ইনক্লুশন হতে পারে, যেটা রিপ্লেসমেন্ট হিসেবে, সেগুলো আপডেট আসলে আপনাদের সামনে আমি সেগুলো তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।